এই হলো ঘোষপুর মুরাতিপুর গ্রামের বর্তমান অবস্থা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি, যেখানে 1894 সালের 12ই সেপ্টেম্বর অর্থাৎ 28শে ভাদ্র 1301 বঙ্গাব্দ তিনি জন্মগ্রহণ করেন। তখন এটা অবিভক্ত 24 পরগনা জেলার মধ্যে ছিল, এখন নদিয়া জেলার মধ্যে। প্রাথমিক শিক্ষার সূচনা হয় তার গ্রাম্য পাঠশালায়। তিনি শাহগঞ্জ কেউটার প্রসন্ন মোদকের পাঠশালা, পরবর্তীতে মুরাতিপুরের বিপিন মাস্টারের পাঠশালা, আরও পরে বনগা বারাকপুরের হরিরায়ের পাঠশালা এবং কলকাতার বাগবাজারের উচ্চ প্রাথমিক পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। যেহেতু তার বাবা বিভিন্ন জায়গায় ঘুরে পেশার কারণে ঘুরতে হতো, তাই বিভূতিভূষণকেও বিভিন্ন জায়গায় ঘুরে এই প্রাথমিক শিক্ষা লাভ করতে হয়েছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে আমার পিছনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে, যে ভিটেতে ওনার শৈশব, কৈশোর, এখানকার গ্রামের পাঠশালায় পড়াশোনা সব কিছু। এই ভিটেটাই কেনেন ওনার ঠাকুরদাদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়। এখন বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে ভর্তি, বাঁশঝাড়। এই মাটি থেকেই বিভূতিভূষণ বড় হয়েছে, এখানেই তার খেলাধুলো, এইটাই তার পাড়া। একটু মাটি ছুঁয়ে দেখলাম, তার ভিটের মাটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা ছিলেন 5 ভাই বোন। বড় উনি, তারপরে ছিলেন ওনার ভাই ইন্দুভূষণ, যিনি 5 বছর বয়সে মারা যান। ছোট ভাই নটু বিহারী বন্দ্যোপাধ্যায়, যিনি সামরিক বিভাগের চিকিৎসক ছিলেন, এবং উনিও বিভূতিভূষণ মারা যান যেদিন, তার 7 দিনের মধ্যেই উনি বিষ খেয়ে আত্মহত্যা করেন ঘাটশিলাতেই। ওনারা 2 বোন ছিলেন, জাহ্নবী দেবী আর সরস্বতী দেবী। জাহ্নবী দেবীর অকালে স্বামীর মৃত্যু হয়। স্বামীর নাম ছিল পঞ্চানন চট্টোপাধ্যায়। তার 2 ছেলে মেয়ে ছিল শান্ত এবং উমা। বিভূতিভূষণ বনগাঁয় ওদের বাড়ি ভাড়া করে দিয়েছিলেন এবং নিজেই সমস্ত খরচ খরচা চালাতেন। জাহ্নবী দেবীর ডাক নাম ছিল জাফরি। 1937 সালে উনি ইছামতি নদীতে নেমে ওখানেই জলে তলিয়ে যান। কেউ বলে কুমিরে ধরে নিয়ে গেছে, বা উনি জলে ডুবে মারা গেছেন। আর এক বোন সরস্বতী দেবী, তিনি দীর্ঘজীবন বেঁচে ছিলেন এবং তিনি সংসার ধর্ম ভালো করেই করেন। এখানটা এর আগে কখনো আমি আসিনি। পরিণত বয়সে এই ভিটেতে ঘোরাঘুরি করতে করতে উনি দেখেন ওনার মায়ের ব্যবহার করা একটা ভাঙা কড়াই, ভাঙা মাটির হাঁড়ি, সরা, এগুলো উপুড় হয়ে পড়ে আছে। ওনার স্মৃতিকথায় সেগুলো লিখেও রাখেন। সংসারের বড় বড় জিনিসের দিকে আমাদের নজর, এইসব ছোট ছোট জিনিসের দিকে আমাদের কোনো নজর থাকে না। কিন্তু ওনার অন্তর্দৃষ্টি দিয়ে উনি আপাত দৃষ্টিতে যা তুচ্ছ অথচ মহামূল্যবান স্মৃতি, সেগুলোই উনি তুলে ধরেছেন তার বিভিন্ন লেখনীতে, গল্প, উপন্যাস বা তার প্রবন্ধ বা চিঠিপত্র, সব কিছুতে। উনি হেরে যাওয়া মানুষদের লেখক, যারা ভালো মানুষ কিন্তু হেরে যায়, তাদের কথায় ওনার উপন্যাস, গল্পে। অঙ্গলাকীর্ণ এই পুরো ভিটে দেখে মনের মধ্যে একটা অব্যক্ত কষ্ট বেরিয়ে আসছে। বিভূতিভূষণের লীলাভূমি এটা। আমি যেন মানুষ চক্ষে দেখতে পাচ্ছি সেই সুদূর অতীতে তার মা মৃণালিনী দেবী সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালছেন। বিভূতিভূষণ হয়তো পাড়ার থেকে খেলা করে বাড়ি ফিরলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের গ্রাম পানিতর, বসিরহাট মহকুমা, বর্তমান উত্তর 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত। এইখান থেকেই তার ঠাকুরদাদা কবিরাজ তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় বনগা মহকুমার ব্যারাকপুরে গিয়ে ওই জমি কেনেন। এইটা হচ্ছে বিভূতিভূষণের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাপের বাড়ি, যা কালের নিয়মে জীর্ণ হয়ে গেছে। কিছু কিছু ভগ্নাশেষ টিকে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আর কোনো অস্তিত্ব নেই। এই গৌরী দেবীর স্মরণেই উনি ওনার ঘাটশিলার বাড়ির নাম গৌরীকুঞ্জ রাখেন। বিভূতিভূষণ আর গৌরী দেবীর দাম্পত্য জীবন ছিল 1 বছরের, 1917 থেকে 18, মতান্তরে 1918 থেকে 19। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, যিনি পেশায় কবিরাজ, পুরোহিত এবং একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। আর মা মৃণালিনী দেবী, যিনি একজন গৃহবধূ। দারিদ্র এবং কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়েই তার ছোটবেলাটা অতিবাহিত হয়। এখানে বিভূতিভূষণের নামাঙ্কিত একটা পাঠাগার আছে। নেইতর গ্রামটি ঘোজাডাঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থিত। 1908 সালে তিনি বনগাঁ উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীতে ভর্তি হন। তখন শুধু এই লালবাড়িটাই ছিল। 1914 সালে এই বিদ্যালয় থেকেই তিনি প্রথম বিভাগে এন্ট্রান্স অর্থাৎ ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পাশ করার পরে তিনি কলকাতায় এসে রিপন কলেজ অর্থাৎ বর্তমান সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। 1916 সালে তিনি এই কলেজ থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে আইএ অর্থাৎ ইন্টারমিডিয়েট অফ আর্টস পরীক্ষায় পাশ করেন। তারপরে তিনি বিএ পাশও এই কলেজ থেকেই করেন, ডিস্টিংশন সহ অর্থনীতি, ইতিহাস ও সংস্কৃত বিষয় নিয়ে। 1918 সালে বিএ পাশ করার পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অর্থাৎ এমএ এবং আইন পড়ার জন্য ভর্তি হন।
কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মারা যাওয়ায় তার পরিবারে চরম দারিদ্রতা নেমে আসে। অতগুলো ভাই বোনকে তার মানুষ করতে হতো, তিনি গৃহশিক্ষকতাও করতেন, করে কোনো মতে সংসার চালাতেন। সেই আর্থিক অনটনের কারণেই 1919 সালে তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন এবং হুগলির কাছে একটি মাইনর স্কুলে শিক্ষকতার পেশা বেছে নেন। বিভূতিভূষণের পেশাগত জীবনের বেশিরভাগটাই কেটেছে শিক্ষক হিসাবে। তিনি হুগলির জাঙ্গিপাড়া হাই স্কুল এবং পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার হরিনামী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবে কোথাও বেশি দিন চাকরি করতে পারেননি। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি একটু তন্ত্র এবং আধ্যাত্মিক সাধনার দিকে যুক্ত হয়ে পড়েন। 1920-র দশকে তিনি কলকাতার বিখ্যাত ধনী এবং সমাজসেবক খেলাচন্দ্র ঘোষের পরিবারের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি ধর্মতলার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতাও করেন। 1924 থেকে 28 সাল পর্যন্ত তিনি এই খেলাচন্দ্র ঘোষের পরিবারের ভাগলপুরের জঙ্গল অঞ্চলে জমিদারি দেখাশোনা করার জন্য ম্যানেজার হিসাবে নিযুক্ত হন এবং এখানে থাকাকালীনই তিনি কালজয়ী উপন্যাস পথের পাঁচালী রচনা করেছিলেন। আরণ্যকও আর এক কালজয়ী উপন্যাস, এইখানকারই অভিজ্ঞতা সমৃদ্ধ এক উপন্যাস। খেলাচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে কিছু বছর চাকরি করার পরে তিনি পাকাপাকিভাবে তার বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং তিনি ওই বাড়ি কেনেন। 1942 সালে তিনি বনগাঁর গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনে যোগদান করেন এবং আমৃত্যু 1950 সালের 1 নভেম্বর পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1938 সালের অক্টোবর মাসে যে বাড়িটা কেনেন সেই বাড়িটাতে। এই বাড়িটা সেই বাড়িটা না, এই বাড়িটা প্রাথমিক অবস্থায় ছিল 2 কামরার খড়ের চালের বাড়ি এবং এই বাড়িটা উনি কিনেছিলেন ওনার সইমার কাছ থেকে। ওনার সইমা হচ্ছে ওনার মা মৃণালিনী দেবীর সঙ্গে সই পাতানো ছিল এখানকার বরদাচরণ মুখোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে এবং তার কাছ থেকেই 1938 সালের অক্টোবর মাসে বিভূতিভূষণ এই বাড়িটা কেনেন এবং 1940 সালে এই বাড়িটা পাকা করেন। সেই বাড়িটা আমি ছোটোবেলায় দেখেছি, পরবর্তীতে তো সংস্কার হয়েছে, উপরে এই ধরনের ছাদ দেয়া, টালি লাগানো আছে, ছাদের টালি, কিন্তু এইসব গ্রিল ট্রিল কিচ্ছু ছিল না। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এগুলো কিছু ছিল না। পুষ্প নাম ভদ্রমহিলার, ওনার স্বামীর নামটা মনে নেই, ওনাকে আমরা দেখেছি, উনি বিভূতিভূষণের দুঃসম্পর্কের আত্মীয়া হতেন, ওরা এই বাড়ির দেখভাল করতেন। বিভূতিভূষণ তার পরিচিত সুপ্রভা দত্তকে 1938 সালের 12 অক্টোবর একটা চিঠিতে লিখছেন যে আমি সইমাস সেই বাড়িটা কিনেছি, কাল প্রথম সেই বাড়িতে রাত কাটালুম মালিক হিসেবে। খুব বড় একটা শিউলি গাছ আছে উঠোনে। এই বাড়িতে থেকেই তিনি রচনা করেন ইছামতি, অশনি সংকেত, বিপিনের সংসার, আদর্শ হিন্দু হোটেল, তারানাথ তান্ত্রিকের কিছুটা অংশ, উর্মি মুখর, দিনলিপি, হে অরণ্য কথা কও, এগুলোও তার এই বাড়িতে বসেই রচনা। পথের পাঁচালী তিনি লেখেন ভাগলপুরে যখন তিনি জমিদারি এস্টেটে চাকরি করতেন ম্যানেজার হিসাবে, সেই সময় এই জায়গাটায় বসে বিভূতিভূষণ পাড়ার লোকেদের সঙ্গে গল্পগুজব করতেন বা অনেক কিছু লেখালেখিও করতেন। তখন এই গ্রিল ট্রিলগুলো ছিল না, এই জায়গাটা লাল রঙের সিমেন্ট বাঁধানো ছিল, এখন দেখছি আবার রং চং করে দিয়েছে। এই মূর্তিগুলোও ছিল না। ইনি হচ্ছেন বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রী রমা দেবী, অর্থাৎ কল্যাণী বন্দ্যোপাধ্যায়। 1940 সালের 3রা ডিসেম্বর 1347 বঙ্গাব্দ 17ই অগ্রহায়ণ তিনি তার দ্বিতীয় স্ত্রী রমাদেবীকে বিবাহ করেন। তার ডাকনাম ছিল কল্যাণী। 1947 সালের 15ই অক্টোবর তাদের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই ব্যারাকপুরের বাড়িতেই জন্মগ্রহণ করেন। তিনিও ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার। আমি এখন আছি বনসিমতলার ঘাটে, যে ঘাটে বিভূতিভূষণ স্নান করতে আসতেন। এই ঘাটটাই মূলত স্নান করতেন। এখন ইছামতির অবস্থা ভীষণ করুণ, অদূর ভবিষ্যতে কবে এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এর যে সংস্কার হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ওপারটায় মাধবপুর যাওয়ার রাস্তা, শিবপুর মাধবপুর রোড। আগে হয়তো বনশিমে ভরা ছিল এই জায়গাটা, এখন আর তার অস্তিত্ব নেই। আমি আগে কখনো এই ঘাটে আসিনি। এখানে আমি লেখক বাচ্চু হালদার বাবু ভিডিও দেখে আমি জানতে পারি এই ঘাটটায় বিভূতিভূষণ স্নান করতেন। আজকে মেঘাচ্ছন্ন দুপুরে বৃষ্টি আসতে পারে যখন তখন, এই ঘাটে এসছি, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। যদিও এগুলো নতুন করা, তখন নিশ্চয়ই ঘাট এরকম ছিল না। তবে তার মানে এই নয় যে বিভূতিভূষণ স্মৃতিঘাট এখন যেটা, সেখানে বিভূতিভূষণ কখনো স্নান করেননি। কারণ ওইখান দিয়েই তো খেয়া পারাপার হয়ে উনি ওপাশে যেতেন, ওখানেও স্নান করে থাকতে পারেন, যেমন আমরা। আমি
তিন চারটে পুকুরে স্নান করেছি, একটা পুকুরে খুব বেশি করেছি, তার মানে কি অন্য পুকুরে করিনি, কিন্তু এই ঘাটটায় ওনারা মূলত বাড়ির থেকে সোজা পথে এই ঘাটটায় স্নান করতে আসতেন। এবং তখন ইছামতিতে কুমির ছিল। এখানকার একজন 96 বছর বয়স্ক বৃদ্ধ তখন কিশোর ছিলেন, যিনি বিভূতিভূষণকে খুব কাছ থেকে দেখেছেন এবং তিনি তখন এখানে নৌকা চালাতেন। ওনার নাম গোবিন্দ হালদার, এখনো সুস্থ সবল সেই আছে। সময় বিভূতিভূষণের এই স্ত্রী রমা দেবী এখানে জলে ডুবে যাচ্ছিলেন এবং বিভূতিভূষণ নিজেই ঝাঁপিয়ে পড়ে, খুব ভালো সাঁতারু ছিলেন, ঝাঁপিয়ে পড়ে তখন বাঁচান। এই নদী ছিল তখন খরস্রোতা, আর এই নদীতে কুমির ছিল এটা জানতে পারলাম, সেটা ওনার মুখ থেকেই আমি শুনেছি ওই বাচ্চু হালদারের ভিডিও দেখে। এখন নদীর জলের রং কি জল ছিল! এই ছোটবেলায় এইখান দিয়ে আমার বন্ধুর নৌকায় করে অনেকবার পার মতনে গেছি এই নদী দিয়ে। কত চওড়া আর খরস্রোতা নদী, আর এখন কি অবস্থা! আমি বিভূতিভূষণের স্মৃতিঘাট হিসাবে এইটা, যে বিভূতিভূষণ স্নান করতেন এই ঘাটে, সেটা আমি জানতাম না। আজকে এসে নিজেকে ধন্য মনে করছি। এটা হলো বিভূতির স্মৃতিঘাট। এই ঘাটে আগে ভাঙাচোরা অবস্থা ছিল, পরে এটা সংস্কার হয়। আমরা যখন ছোটবেলায় যেতাম পার মদনে নৌপথে বা এই বিভূতিভূষণের বাড়ি আসতাম, এই ঘাটে আসতাম। এখানেও হয়তো বিভূতিভূষণ নিশ্চয়ই স্নান করেছেন, তবে উনি মূলত বনশিবতলার ঘাটেই স্নান করতেন। এখান দিয়ে খেয়া পারাপার হয়ে এটা ছিল খেয়া ঘাট, উনি মাধবপুরের দিকটায় যেতেন। এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি গৌরীকুঞ্জ, যা তৎকালীন বিহার, বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। আমি যখন খুব ছোটবেলায় বাড়িতে গেছিলাম, বাড়িটা জীর্ণশীর্ণ অবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে ঝাড়খণ্ড সরকার এই বাড়িটার সংস্কারের কাজ করেন। এখানে মাঝে মাঝে বিভূতিভূষণ ছুটি কাটাতে যেতেন। আরণ্যক, দেবযান এবং কিছু ছোট গল্প তিনি এই বাড়িতে বসেই রচনা করেন। তিনি খেলাচন্দ্র ঘোষের ছোটনাগপুর এবং ভাগলপুর অঞ্চলের জঙ্গলমহলের কিছুদিন ম্যানেজারও করেছিলেন। তখনকার অনেক সম্ভ্রান্ত বাঙালিদের বাড়ি ছিল এই ঘাটশিলা, মধুপুর, গিরিডি, ধানবাদ এই সমস্ত অঞ্চলে। বিভূতিভূষণ মাঝে মাঝেই ছুটি কাটাতে এই বাড়িতে যেতেন এবং লেখালেখি করতেন। 1950 সালের 1 নভেম্বর 15 কার্তিক 1357 বঙ্গাব্দ এই বাড়িতেই বিভূতিভূষণ পরলোক গমন করেন।